প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রফিক এসআর জব লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকে আসছি একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়, এখানে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 2478টি। তো এখানে কয়েকটা ব্যাংকের নাম দেওয়া আছে, কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে, তো আপনার শিক্ষাগত যোগ্যতার মান কি। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এর আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকেই, 1439 জন লোক নিয়োগ করা হয়েছিল সেখানে। তো অলরেডি সেই নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হয়ে গেছে, আমরা সেই ভিডিওটা আপলোড করেছিলাম। তো এখানে আবার ইতিমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 2478টি লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে আজকে আমি বলবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি স্পেস করে দিন, যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়, তো বাংলাদেশ, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 8টি ব্যাংক, বন্ধুরা এখানে কিন্তু 8টি ব্যাংকের কথা বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, সাধারণত এখানে অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে। তো এখানে ক্রমিক নম্বর 1, এখানে শিরোনাম দেওয়া আছে পদের নাম কিন্তু একটাই, অফিসার। তো এখানে 2019 সাল ভিত্তিক নিয়োগ করা হবে। তো এখানে জব আইডি নাম্বার এখানে দেওয়া আছে 10,126, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা আমরা পরে জানিয়ে দিব। তো এখানে আমরা পদ সংখ্যা এখন জানাবো। তো পদ সংখ্যা এখানে দেওয়া আছে, সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 2478টি। তো এখানে যে ব্যাংকে লোক নিয়োগ করা হবে, যেমন সোনালী ব্যাংকে দেওয়া আছে 758টি, জনতা ব্যাংকে দেওয়া আছে 121টি, রূপালী ব্যাংক লিমিটেডে দেওয়া আছে 69টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে দেওয়া আছে 3টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে দেওয়া আছে 57টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে দেওয়া আছে 1440টি। বন্ধুরা, এটা কিন্তু সর্বোচ্চ দেওয়া আছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে 1440টি। তো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দেওয়া আছে 3টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে দেওয়া আছে 27টি। তো সর্বমোট 2478টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা। এখানে আপনার মূল বেতন হয়তো 16,000 কথা বলা হয়েছে, 16,800 এবং 17,640 টাকা। তো আপনাকে সব কিছু দিয়ে আপনাকে বেতন হবে 38,640 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালো একটা বেতনের কথা বলা হয়েছে। তো এখানে তথ্য নিয়ম অনুযায়ী প্রদীয় অনন্য সুবিধা ভোগ করতে পারবেন। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতার মানে আসি এখন। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনি যদি ডিগ্রিধারী হন, তাহলে আপনাকে পিবিএস করা সম্পূর্ণ ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আর যারা অনার্স আছে 4 বছরের কোর্স, তো আপনারা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি কথা বলা হয়েছে। তো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে, শ্রেণী থাকতে হবে একটিতে। তো গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। তো কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, এখানে কিন্তু তৃতীয় শ্রেণীরা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে 2/6/2009 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন, এখানে একটা প্রজ্ঞাপন দেওয়া আছে। তো অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রফল সিজিপিএম এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। যে নির্ধারণটা আপনাকে আমি একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এসএসসি বা সমান এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, যেমন আপনি যদি 3 পয়েন্টের উপরে পান, তাহলে আপনাকে ধরা হবে প্রথম বিভাগ। আর যদি আপনি 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে হন, তাহলে আপনাকে ধরা হবে দ্বিতীয় বিভাগ। তো এখানে 3 পয়েন্টের উপরে ধরা হবে প্রথম বিভাগ এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে ধরা হবে দ্বিতীয় বিভাগ। তো বন্ধুরা, একটু খেয়াল করবেন। তো এখানে একটু অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত জিপিএ ক্ষেত্রে আপনাকে এখানে একটু ক্লিয়ার করে আপনাকে বুঝতে হবে। তো অর্জিত সিজিপিএ, তো আপনি যদি আউট অফ 4 থেকে হন, আউট অফ 4 থেকে যদি আপনি 3 পয়েন্ট হন, তাহলে আপনাকে ধরা হবে প্রথম বিভাগ। আর যদি আউট অফ 4 থেকে 2.25 মানে 2.25% থেকে পয়েন্ট থেকে আপনার 3 পয়েন্টের মধ্যে যদি হন, তাহলে আপনাকে ধরা হবে দ্বিতীয় বিভাগ। অর্থাৎ আউট অফ 4 থেকে 3 পয়েন্ট প্রথম বিভাগ, আর এখানে 2.25 পয়েন্ট থেকে 3 পয়েন্ট দ্বিতীয় বিভাগ।
তো বন্ধুরা এখানে আউট অফ 5 থেকে যদি আপনি হন, আউট অফ 5 থেকে যদি আপনি এক্সাম দিয়ে থাকেন, তাহলে আপনাকে 3.75 যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে ধরা হবে প্রথম বিভাগ। আর যদি এখানে 2.80 কথা বলা হয়েছে আর কি এখানে, তো তা এখান থেকে শুরু করে 2.81 থেকে শুরু করে আপনি যদি 3.75 এর কম হন, এর মধ্যে হন, তাহলে আপনাকে ধরা হবে দ্বিতীয় বিভাগ। তো বন্ধুরা একটু খেয়াল করে দেবেন, আউট অফ 4 থেকে আপনারা যদি একটু পয়েন্ট গ্রেড হিসাব করে নেবেন, আপনি প্রথম বিভাগে আছেন না দ্বিতীয় বিভাগে আছেন। তো প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো মতেই আপনি কিন্তু তৃতীয় বিভাগ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি আউট অফ 4 থেকে সর্বনিম্ন পয়েন্ট 2.25 পান, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার ঊর্ধ্বে হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার নিচে হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর যদি আপনি আউট অফ 5 হন, আউট অফ 5-এর যদি আপনি 2.81 পান, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর 2.81 নিচে যদি পান আউট অফ 5 থেকে, তাহলে কিন্তু আপনি তৃতীয় বিভাগে পড়ে গেলেন, আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। একটু খেয়াল করে। তো এখানে বয়সের কথা বলা হয়েছে 1/3/2020 তারিখে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল জেলা প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর। বন্ধুরা এখানে আপনি যদি কোনো কোটাভুক্ত না হন, তাহলে আপনাকে বলা হয়েছে 30 বছরের কথা। তো মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছরের কথা। তো আপনি যদি কোটা সম্পূর্ণ হন, তাহলে আপনাকে 32 বছর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র দাখিল এবং ফি জমা দানের শেষ তারিখ ও সময়। তো বন্ধুরা এখানে শেষ সময়ের কথা বলা হয়েছে 11/3/2021 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভেরিফাই পেমেন্ট প্রিপেড পদ্ধতি, অর্থাৎ আপনাকে ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ সময় 14/3/2021 তারিখ রাত 12টা পর্যন্ত, 14/3/2021 তারিখ রাত 12টা পর্যন্ত। তো আবেদন ফি অফারের যোগ্য, এখানে 200 টাকার কথা বলা হয়েছে বন্ধুরা। আবেদন ফি অফারের যোগ্য 200 টাকার কথা বলা হয়েছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন। তো বন্ধুরা এখানে ফি প্রদানের সিস্টেমটা আমরা বলে দিব। তো আবেদন পদ্ধতি, তো অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইটে দেওয়া আছে এই ঠিকানাটা। তো এই ঠিকানাটা আমরা ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, এখান থেকে কপি করতে পারবেন, তারপরে সার্চ করে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো এর মাধ্যমে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে পারবেন। আবেদনের দাখিলে বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। তো বন্ধুরা সিবিআইডি নম্বর, তো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বেই নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নম্বর পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে পারবেন। তো বন্ধুরা আপনি যদি অলরেডি বাংলাদেশ ব্যাংকে কোনো অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। তো এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ব্যক্তি, তার একটা পাসওয়ার্ড আছে, আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তাহলে আপনার কোনো তথ্য পূরণ করা লাগবে না, আপনি ওই তথ্য অনুযায়ী অনলাইন আবেদন করতে পারবেন। আর যারা নতুন, এটা আপনি অনলাইনে নতুন অ্যাপ্লিকেশন করবেন, তারা নতুন প্রার্থীগণ অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনি সিবিআইডি নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করে একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, আপনি লিখে রাখবেন। পরবর্তী আপনি যদি ব্যাংকের কোনো সমস্যা, আপনার অ্যাপ্লিকেশনের অ্যাডমিট কার্ড অথবা আপনার পরবর্তী কোনো অ্যাপ্লিকেশনের জন্য আপনার কিন্তু পাসওয়ার্ড লাগবে, তো অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন, আবার মনে রাখবেন, মুখস্থ করে রেখে দেবেন। তো প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা মাতার নাম, এসএসসি এবং সমমানের সনদ অনলাইনে আবেদনে দেখতে হবে। তো বন্ধুরা এখানে আপনাকে এসএসসি বা ইন্টারে আপনার সার্টিফিকেটে যে লেখাগুলো আছে, যেভাবে আপনার সার্টিফিকেটে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম আপনার সেভাবে লেখা আছে, সেভাবে হুবহুব লিখতে হবে, ভুল করা যাবে না। তো প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বাসস্থানের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাতে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তো বন্ধুরা আপনি যে ঠিকানাটা, অবশ্যই বর্তমান ঠিকানাটা উল্লেখ করতে হবে, সেই ঠিকানায় আপনাকে চিঠি বা কোনো কাগজপত্র প্রেরণ করা হবে। তো প্রার্থী স্থায়ী ঠিকানা, প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা মোতাবেক প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধু পরবর্তী আপনি হয়তো বিবাহিত হলে, মানে আপনি মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহ হয়ে যায়, তাহলে আপনি স্বামীর ঠিকানা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো বন্ধুরা তো এখানে ছবির কথা বলা হয়েছে, ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন, তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট স্থানে 6x6 পিক্সেলের কথা বলা হয়েছে। তো এখানে 60 কেবির ঊর্ধ্বে হওয়া যাবে না, এর বেশি নয়। এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আপনি হয়তো
5 বছর আগে একটা ছবি তুলছেন, সেই ছবির সাথে আপনার চেহারার সাথে মিলতেছে না, তো আপনি কিন্তু সেই ছবিটা দিতে পারবেন না। 3 মাস সাম্প্রদায়িক ছবি আপনি যেটা 3 মাস বা 4 মাসের মধ্যে, এখানে 3 মাসের কথা উল্লেখ করছে, তাহলে 3 মাসের মধ্যে আপনি যে ছবিটা তুলছেন, আর যদি 3 মাসের ঊর্ধ্বে থাকে তাহলে সেই ছবিটা না দিয়ে আপনি নতুন একটা ছবি তুলে রঙের ছবি একটা ছবি দিয়ে আপনি এখানে দিতে পারেন, আপলোড করতে পারেন। তো সাদা ব্যাকগ্রাউন্ড বন্ধুরা, এখানে কিন্তু আপনি পিছিয়ে হয়তো কালার দিতে পারেন, নীল কালার, এই কালার কিন্তু চলবে না। তো আপনি আসলে সাধারণত আপনাকে ব্যাংকের যে নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলো কিন্তু আপনাকে সেই ছবিগুলো আপলোড দিবেন, সেই ছবিগুলোর আপলোডে কোনো কালারই হবে না, শুধু সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত হতে হবে, স্ক্যান করে আপলোড করতে পারবেন। তো ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না বন্ধুরা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা কিন্তু স্কার্ফ বেঁধে আপনারা ছবি তোলেন, তো আপনার কানটা একটু ক্যামেরাতে আসতে হবে, ছবিতে আসতে হবে। তো একটু কপাল এবং কান, আপনাদের কান সাইড, তো আপনার যদি একটু ছবিটাতে আসে সেভাবে আপনি ছবিটা তুলবেন। তো ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না, অথবা কোনো পর্দা রাখা যাবে না, কোনো কাপড় রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করে সরাসরি প্রার্থীকে বাতিল বলে গণ্য হবে। বন্ধুরা, সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে আপনার সাদা কালো, রঙিন ছবি হতে হবে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে। একটা কথা মনে রাখবেন, রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে। তো স্বাক্ষর সিগনেচার এখানে নির্দিষ্ট স্থানে 380 পিক্সেল সাইজ 160 কপির ঊর্ধ্বে নয়, এরূপ মাপের প্রার্থী নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজে উপর কালো কালিতে হতে হবে। তোমাদের কালো কালি একটা সাদা কাগজে আপনি স্বাক্ষর দিয়ে আপনি যে স্বাক্ষরটা দিবেন সেই স্বাক্ষরটা পরবর্তী কিন্তু আপনার স্বাক্ষর না হবে, তাহলে আপনি স্বাক্ষরটা অবশ্যই যে স্বাক্ষরটা আপনি এখন দিচ্ছেন পরবর্তীতে যেটা ব্যবহার করবেন একটু ভেবেচিন্তে স্বাক্ষরটা দিবেন। তো সে অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, তো পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই করে দেবে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, তো অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ আপনাকে এসএসসি, ইন্টার মানে এইচএসসি বা অনার্স আপনি যেই হন না কেন, আপনার সার্টিফিকেটে আপনার রেজাল্ট পাবলিশড হয়েছে কোন তারিখে, এখানে দেখবেন আপনার সার্টিফিকেট নিচে লেখা আছে, তো এই পাবলিশ ডেটটা এখানে আপনাকে পূরণ করতে হবে। তো অর্জিত ফলাফলের তারিখ আপনাকে পাবলিশ যে রেজাল্টটা হয়েছে, আপনার এসএসসি হয়তো 2020 সালে হয়েছে, তার পাবলিশ ডেটটা কত তারিখে আপনার পাবলিশ হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে লাগবে। তো আপনাকে সার্টিফিকেট অনুযায়ী একটু মিলে নেবেন। তো বিদেশি ডিগ্রিধারী প্রার্থীগণ ও লেভেল, এ লেভেল এটা একটু পড়ে নেবেন। তো প্রতিষ্ঠানের পছন্দের ক্রম, তো অনলাইনে আবেদনের প্রার্থীগণ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনা নিয়ে প্রতিষ্ঠান পছন্দ, অর্থাৎ আপনার যে ব্যাংকগুলো দেওয়া আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এখানে যতগুলো ব্যাংক মানে কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, সবগুলো ব্যাংক আপনার একটা ধরেন আপনি রাজশাহী ব্যাংক প্রথমে দিবেন, তো প্রথমে রাজশাহী ব্যাংক দিবেন, দ্বিতীয় আপনার পছন্দ অনুযায়ী এভাবে সিলেকশন করা হবে। তো আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার ইচ্ছুক, তো সেটাই আপনার চয়েস মোতাবেক আপনি প্রথম ধাপে রাখবেন, এবং শেষ ধাপে আপনার যেগুলো আপনার একটু কমজোরি চয়েস, তো সেটা আপনি পরে দিতে পারবেন। তো এইভাবে পছন্দ অনুসারে আপনি একটু বাছাই করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বিস্তারিত কিছু বলার নাই, তো এখানে জাস্ট এটাই আপনারা পড়ে নেবেন, এটা এত গুরুত্বপূর্ণ না। তো বন্ধুরা, আপনারা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই অনলাইনে আবেদন করবেন, আর আবেদনের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, এখান থেকে কপি করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ধন্যবাদ।